প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সহস্রাধিক লোকজন নিয়ে আল আকসায় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর নাচগান। সহস্রাধিক লোকজন নিয়ে আল আকসায় প্রবেশ করেছেন অতি ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাভির। সেখানে তিনি অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ে নাচগান ও হৈ হুল্লোড় করেছেন। এ সময় তাদের কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছিল ইসরায়েলি পুলিশ বাহিনী। রবিবার ৩ আগস্ট কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তা নিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করেছেন অতি ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাভির। তিনি ঘোষণা করেছেন যে মসজিদের ভিতরে গিয়ে তিনি প্রার্থনা করবেন। এটি এমন একটি সিদ্ধান্ত যা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাঝে করা স্থিতাবস্থা চুক্তির স্পষ্টতা লঙ্ঘন। উভয় পক্ষ এ বিষয়ে একমত যে মুসলিমরাই কেবল আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ করবে, তারাই কেবল সেখানে নামাজ আদায় করতে পারবে, আর যারা অমুসলিম রয়েছে তারা কেবল মসজিদের প্রাঙ্গণ পর্যন্ত যেতে পারবে, কিন্তু সেখানে কোনো প্রার্থনা করতে পারবে না, একই সাথে মসজিদে প্রবেশ করতে পারবে না। এরপর সূত্রটি জানিয়েছে, কিন্তু এই চুক্তির ভঙ্গ করে বেন গাভির বিভিন্ন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীকে সঙ্গে নিয়ে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ওই অংশে প্রবেশ করেছেন যেটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের স্বীকৃতি নীতি হল নিষেধাজ্ঞার নীতি মেনে চলা, কিন্তু বেন গাভির বারবার আহ্বান করেছেন যেন টেম্পল মাউন্ট স্থানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দেয়া হয়। আল আকসা পরিচালনাকারী ওয়াকফ কমপ্লেক্স এক বিবৃতিতে জানিয়েছে যে বেন গাভির 1250 জন অবৈধ বসতি স্থাপনকারীকে সাথে নিয়ে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর তারা টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করে, সেখানে তারা নাচগান ও হৈ হুল্লোড় করে। বেন গাভিরের মতো প্রভাবশালী মন্ত্রীরা পবিত্র স্থানে ইহুদিদের প্রার্থনার আহ্বানকে সমর্থন করায় ফিলিস্তিনিরা আশঙ্কা করছে যে আল আকসা প্রাঙ্গণের ওপর তাদের সার্বভৌমত্ব যে কোনো সময় ক্ষুণ্ণ হতে পারে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন যে ইসরায়েলি পুলিশ বাহিনী স্থিতাবস্থা নীতি অনুসরণ করে চলবে, এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না। এইদিকে ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য তৈরি ইরান, বলছেন ইরানের সেনাপ্রধান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলছেন, আগ্রাসী ইসরায়েলি শাসনের কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে তারা ইরানের কাছে পরাজিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান শত্রুর হুমকিকে কখনোই শেষ মনে করে না এবং দেশের প্রতিরক্ষার কার্যক্রম সর্বদাই প্রস্তুত। রবিবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জেনারেল হাতামি বলেন, ইরানি জাতির অলৌকিক প্রতিরোধ ক্ষমতা দেখে জায়নবাদী শাসনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি এই শাসনের নৃশংসতার দিকে ইঙ্গিত করে বলেন, 12 দিনের চাপানো যুদ্ধের সময় ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে যে অপরাধ করেছে তা স্পষ্ট। জেনারেল হাতামি আরও বলেন, 2 বছর ধরে গাজায় এবং তাদের 80 বছরেরও কম সময় অস্তিত্বে অন্যান্য দেশের বিরুদ্ধে তাদের আগ্রাসন থেকে ইসরায়েলের বর্বর কর্মের প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, সিনিয়র কমান্ডার, বিশিষ্ট বিজ্ঞানী এবং সম্মানিত নাগরিকদের শাহাদাতের মতো ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে জয়ী হয়েছে, শত্রুকে গুরুতর ক্ষতি করেছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। সেনাপ্রধান আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতা অক্ষত ও কার্যকর ছিল এবং এখনও আছে। তিনি বলেন, ইরান প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অগ্রগতি আরও দৃঢ় সংকল্প নিয়ে চালিয়ে যাবে। জেনারেল হাতামি বলেন, বৈশ্বিক ঔদ্ধত্য, ইরানের ধর্মীয় পরিচয়, দেশপ্রেম এবং বৈজ্ঞানিক উন্নতির কারণেই ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা করে। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর সব শাখা, বিশেষ করে সেনাবাহিনীর 4টি শাখা দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করছে এবং ব্যাপক প্রতিরোধের জন্য তাদের যুদ্ধ প্রস্তুতি বাড়াতে আগের চেয়ে আরও বেশি সংকল্পবদ্ধ। গত 13ই জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় 12 দিনের আগ্রাসী যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভলিউশন গার্ডস কোর এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে 22 ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলের শহরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করে। 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হলে যুদ্ধ বন্ধ হয়। এদিকে বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত ও যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে আমরা খুব কাছাকাছি রয়েছি। এই চুক্তির আওতায় ভারত বাজার উন্মুক্ত করবে। এদিন সম্প্রচার মাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেন ট্রাম্প। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
ভারতের ওপর আরোপ করা হয় 27% শুল্ক। পরে 9 জুলাই পর্যন্ত ওই শুল্ক স্থগিত করে ওয়াশিংটন। এই সময়সীমার আগ পর্যন্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির জন্য আলোচনার সুযোগ দেওয়া হয়, যদিও সম্প্রতি এই সময়সীমা বাড়িয়ে 1 অগাস্ট করা হয়েছে। ভারত সরকারের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ভারতের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে। এর আগে গত মাসে ভারতীয় কর্মকর্তাদের আরেক দল আলোচনার জন্য ওয়াশিংটনে অবস্থানের মেয়াদ বাড়িয়েছিল। চলমান আলোচনার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী ছিল। গত মঙ্গলবার চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, চুক্তির অংশ হিসেবে ভারতের বাজারে প্রবেশ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ইন্দোনেশিয়া। ওই চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়ায় মার্কিন প্রতিষ্ঠানগুলির অবাধ প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার মতো ভারতের সঙ্গে চুক্তিও একই পথে এগোচ্ছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, একইভাবে ভারত কাজ করছে, আমরা ভারতে প্রবেশ করতে যাচ্ছি। বছরের পর বছর ধরে ভারতের কৃষি খাতে আরও বৃহৎ পরিসরে প্রবেশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে খাদ্য নিরাপত্তা, মানুষের জীবিকা এবং লাখ লাখ ক্ষুদ্র কৃষকের স্বার্থকে উল্লেখ করে নিজের কৃষি খাতের সুরক্ষা দিয়ে এসেছে নয়াদিল্লি। এর মধ্যে সম্প্রতি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয় যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য পৌঁছায় $190 বিলিয়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্প এই বাণিজ্য $500 বিলিয়ন উন্নীত করতে চান। সে লক্ষ্যে এরই মধ্যে ভারত সরকার বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমিয়েছে। এরপরেও ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের $45 বিলিয়ন ঘাটতি রয়েছে। এই ঘাটতিও কমাতে চান ট্রাম্প। অন্যদিকে ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে 62 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ 74। ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। জাতিসংঘ অভিবাসন সংস্থার IOM এর দেওয়া তথ্য অনুসারে এই দুর্ঘটনায় কমপক্ষে 62 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও 74 জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত 27 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে। আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে ডুবে যাওয়া নৌকাটিতে 150 জন আরোহী ছিলেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলের দিকে যাচ্ছিল। এই অঞ্চলের নিরাপত্তা অধিদপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইথিওপীয় বা ওরোমো অভিবাসন প্রত্যাশীদের মরদেহ উদ্ধারের জন্য একটি বড় অভিযান পরিচালনা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে উপকূলে অনেক মরদেহ ভেসে উঠেছে, যা থেকে বোঝা যায় এখনও বহু নিখোঁজ ব্যক্তি সাগরে রয়েছেন। 2014 সাল থেকে ইয়েমেনে চলা দীর্ঘস্থায়ী সংঘাত সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এই দেশটি হয়ে আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে প্রবেশের অন্যতম প্রধান পথ। বিশেষ করে ইথিওপিয়ার মতো জাতিগত সংঘাতে জর্জরিত দেশগুলো থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় এই বিপদ সংকুল পথ বেছে নেয়। অভিবাসন প্রত্যাশীরা বাব আল মান্দাব প্রণালী হয়ে ইয়েমেনে প্রবেশ করার চেষ্টা করে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। এদিকে শিশুকে স্যুটকেসে ভরে বাস ভ্রমণ, নারী গ্রেপ্তার। বাসে ভ্রমণের সময় লাগেজের ভেতরে 2 বছর বয়সী এক শিশুকে রাখার কারণে নিউজিল্যান্ডে এক নারীকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পরিদর্শন সাইমন হ্যারিসন জানিয়েছেন, ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নির্ধারিত যাত্রাবিরতির সময় বাস চালক একটি লাগেজের অস্বাভাবিক নড়াচড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর অকল্যান্ড থেকে 100 কিলোমিটার উত্তরে কাইওয়াকা শহরের একটি বাস ডিপোতে পুলিশকে ডাকা হয়। হ্যারিসন বলেন, যখন চালক স্যুটকেসটি খোলেন তখন তিনি ভেতরে একটি 2 বছরের মেয়ে শিশুকে দেখতে পান। শিশুটিকে খুব অস্থির লাগছিল, তবে বাইরে থেকে শারীরিকভাবে তার কোনো বড় ক্ষতি দেখা যায়নি। শিশুটিকে যাত্রীদের বসার জায়গার নিচে লাগেজ রাখার আলাদা একটি অংশে রাখা হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করে নানা রকম মেডিকেল পরীক্ষা করা হচ্ছে বলে হ্যারিসন জানিয়েছেন। এদিকে এ ঘটনায় 27 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যারিসন বলেন, চালক সময়মতো ব্যবস্থা নিয়ে আরও ভয়াবহ কিছু ঘটতে যাওয়ার আশঙ্কা ঠেকাতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় আরও অভিযোগ আনা হতে পারে জানিয়ে গোয়েন্দা পরিদর্শন আরও বলেন, নিউজিল্যান্ডের শিশু কল্যাণ দপ্তর ওয়ারাঙ্গা তামারিকিকে বিষয়টি জানানো হয়েছে। সবশেষ জানিয়ে দেব, খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, 5 শিশু নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারুয়াত এলাকায় একটি মর্টার শেল বিস্ফোরণে 5 শিশু নিহত এবং আরও 12 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার বেশ কয়েকজন শিশু মর্টার শেলটি নিয়ে খেলার সময় এটি বিস্ফোরিত হয়। বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদ মাধ্যম ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়। তিনি আরও বলেন, নিহত এবং আহত শিশুদের খালিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয় বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে। খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। 2023 সালের অক্টোবরে বেলুচিস্তানের ওয়াদ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং 8 জন আহত হয়। এর আগের মাসে সিন্ধুর কাশ্মীর জেলার একটি বাড়িতে রকেট লঞ্চার এর বোমা বিস্ফোরণে 4 শিশুসহ 9 জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।